কোটা বিষয় উত্তাল দেশ। তো এই কোটা বিষয়ে কিছু অঙ্ক এবং সংখ্যা দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব আসলে এই বিষয়টা কেমন দেখায়। এটাতে কোনো সন্দেহ নাই যে মূল বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক এবং সেইখানে ইস্যু হচ্ছে ২ টা। প্রথমত হচ্ছে এই বিষয়ে কোটার যে পার্সেন্টেজটা আছে যেটা হচ্ছে ৩০% এবং তারপরের বিষয়টার সাথে সম্পর্কিত সেটা হলো এই মুক্তিযুদ্ধ বিষয়ের সাথে যে ডেমোগ্রাফিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে প্রথমে ছিল আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধাগণ এবং তারপর অন্তর্ভুক্ত করা হয়েছিল তাদের সন্তানাদিদেরকে এবং তারপরে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেই সন্তানদের সন্তানাদিকে, অর্থাৎ মুক্তিযোদ্ধাগণের নাতি-নাতনিকে। এখন আমরা সংখ্যার দিক দিয়ে যদি দেখি যে বিষয়টা কেমন হয়, বিসমিল্লাতেই যদি শুধু আমরা এই মুক্তিযোদ্ধা বিষয়ক যে জনসংখ্যা এবং তাদের জন্য বরাদ্দকৃত যে চাকরির কোটা পার্সেন্টেজ, এই ২ টার মধ্যে একটা তুলনা করে দেখি তাহলে সেটা কত হয়। সর্বপ্রথমে আমাদের দেখতে হবে যে মুক্তিযোদ্ধা বিষয়ক কোটার জন্য যে ডেমোগ্রাফি বা যে জনসংখ্যাটা নির্ধারণ করা হয়েছে সেইটার সংখ্যা কত। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে ১,৮৩,০০০-এর সামান্য কিছু বেশি। আমরা ধরি এটা ১,৮৫,০০০। এখন তাদের সন্তানাদির ক্যাটাগরিতে যদি আমরা আসি, তাহলে একজন মুক্তিযোদ্ধার যদি গড়ে ৩ জন করে সন্তান হয়, তাহলে মোট মুক্তিযোদ্ধাদের সন্তান সংখ্যা হয় ৫,৫৫,০০০। এখন সেই সন্তানদেরও যদি প্রত্যেকেরই ৩ জন করে সন্তান হয়, তাহলে সেই সন্তানের সন্তানাদি অর্থাৎ মুক্তিযোদ্ধাদের নাতি-নাতিদের সংখ্যা হয় মোট ১৬,৬৫,০০০। এখন মাননীয় মুক্তিযোদ্ধাগণ, তাদের সন্তানাদি এবং তাদের নাতি-নাতনি মিলিয়ে টোটাল যে জনসংখ্যা আমরা সর্বোচ্চ পরিমাণ আমরা যেটা একটা আন্দাজ করতে পারি, সেইটার দাঁড় হচ্ছে ২৪,০৫,০০০। এখন এই ২৪,০৫,০০০-এর যেই জনসংখ্যা, সেটা আমাদের বাংলাদেশের সর্বমোট জনসংখ্যা যেটা আছে তার কত পার্সেন্ট? আজকের দিন পর্যন্ত আমাদের দেশের জনসংখ্যা হচ্ছে ১৭,৪৭,৪৩,৯৭৩ জন। তাহলে কোটার জন্য প্রযোজ্য মুক্তিযোদ্ধার যেই জনসংখ্যার রেঞ্জ ২৪,০৫,০০০, সেইটা এই ১৭,৪৭,৪৩,৯৭৩ জনের যে জনসংখ্যা তার কত পার্সেন্ট হয়? মাত্র 1.38%। তাহলে এখন দেখেন, আমরা যেই জনসংখ্যার জন্য 30% কোটা চাকরি নির্ধারণ করেছি, তাদের ওভারঅল জনসংখ্যার মধ্যে পার্সেন্টেজ কত? 1.38%। 1.38% জনসংখ্যার জন্যে চাকরি 30%। এটা হচ্ছে জনসংখ্যার চেয়ে ২২ গুণ বেশি রিপ্রেজেন্টেশন, যেটা আমরা যদি পার্সেন্টেজে ধরি তাহলে ২,২০০%। এখন এই পার্সেন্টেজ বিষয়টা দেখে আমরা যদি রিয়েল লাইফ ইমপ্লিকেশনের দিকে না যাই, তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো না যে আসলে এটার বাস্তব লাইফে তার প্রভাব কী। আমরা বোঝার সুবিধার্থে এই কোটি কোটি বা লক্ষ লক্ষ ফিগারগুলোকে কমিয়ে আমরা ১০০-এর দিকে নিয়ে আসি। আমরা ধরি এই বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে ২০০ জন। বাংলাদেশের মোট জনসংখ্যা যদি ২০০ জন হয়, তাহলে 1.38% হবে, অর্থাৎ তার মধ্যে কোটার জন্য যে মুক্তিযোদ্ধার সংখ্যা নির্ধারণ করা হয়েছে তার সংখ্যা হবে ২.৭৬ জন। আমরা ধরি ৩ জন। এখন আমরা মনে করি যে বাংলাদেশে চাকরি আছে ২০টা। এখন তাহলে ৩০% যদি হয় মুক্তিযোদ্ধার কোটা, তাহলে সেই ২০টা চাকরির মধ্যে ৩ জনের জন্য চাকরি থাকছে ৬টা, মানে প্রত্যেক একজনের জন্য চাকরি ২টা। এখন বাকি ১৯৭ জন যারা নন কোটা, তাদের জন্য চাকরি থাকছে কয়টা? ১৪টা। মানে প্রত্যেক একটা চাকরির বিপরীতে লোক থাকছে ১৪ জন। এখন এই প্রেক্ষিতে আমরা যদি দেখি, তাহলে কেউ যদি লিখিত পরীক্ষা পাশ করে ভাইবার জন্য উত্তীর্ণ হয়, তাহলে মুক্তিযোদ্ধা কোটার মধ্যে যদি সে অন্তর্ভুক্ত হয়, তাহলে তার চান্স কত? ২০০%। হ্যাঁ, ১০০% না, ২০০%। অঙ্কটা অদ্ভুত না? রিয়েল লাইফে এই চান্সটা হচ্ছে আরও বেশি, ৩০০%। কেননা এই পর্যন্ত সর্বোচ্চ এই ৩০% কোটার মধ্যে নিয়োগ করা গেছে ১০.৮%, যেটা ছিল ২১তম বিসিএসে। কিছু কিছু বিসিএসে মাত্র 2%-এর কাছাকাছি চলে গিয়েছিল এই রিক্রুটমেন্ট। লোকের অভাবে প্রায় সময় এই পোস্টগুলো খালি রাখতে হচ্ছে। এখন যারা কোটা না, তাদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে ভাইভাতে যখন ফেস করবে, তারপরে তার চান্স কত আসে? লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে তার সেই চাকরি পাওয়ার চান্স অনলি 7%। পার্সেন্টেজের দিক থেকেই পার্থক্য হয়ে যাচ্ছে
28 গুণ। ফলে এখানে দেখা যাচ্ছে যে এই কোটায় যারা অন্তর্ভুক্ত হচ্ছে তাদের জন্য লিখিত পরীক্ষায় পাশ হওয়ার পরে চাকরি না হওয়াটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। এই যখন অবস্থা, একই প্রেক্ষাপটে যখন লিখিত পরীক্ষা অন্যরা যারা পাশ করেছে, যারা কোটায় অন্তর্ভুক্ত না, তাদেরকে আরো ১৩ জনকে হারানোর যুদ্ধে প্রস্তুতি নিতে হচ্ছে। এবং সেই যুদ্ধে তারা আরো ১৩ জনকে হারিয়ে সেই চাকরিটা জিতে নিতে হবে। এই সংখ্যা থেকে অনেক সময় হয়তো এই যে বৈষম্য বা পার্থক্যটা অনুধাবন করা কঠিন হবে। এজন্য যে আমরা যদি একটু বোঝানোর চেষ্টা করি যে এই যে ন্যাশনাল লেভেলে, জাতীয় লেভেলে যে কম্পিটিশন, প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলো হচ্ছে বেস্ট অফ দ্য বেস্টের কম্পিটিশন। এখানে পার্থক্যটা খুব রেজার থিং, খুবই সূক্ষ্ম। একটা লেভেলের পরে ১ মার্কস কারো চেয়ে কাউকে বেশি পাওয়ার জন্যে পরিশ্রম করতে হয়, অধ্যবসায় করতে হয় এবং খাটতে হয় মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ। জাস্ট উদাহরণের জন্য ২০২০ সালের টোকিও অলিম্পিকে যে ৯ জন ১০০ মিটার স্প্রিন্টে চান্স পেয়েছিলেন ২০০টা দেশের মধ্যে, তাদের কেউ অমেধাবী ছিলেন না। আপনি যদি তাদের টাইমিংটা দেখেন, তাদের টাইমিং এর এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, তাদের পার্থক্য কি? সেকেন্ডের পার্থক্য না, সেন্টি সেকেন্ডের পার্থক্য, এবং সেটাও কত? ২ থেকে ৫ সেন্টি সেকেন্ডের পার্থক্য। এই ২ থেকে ৫ সেন্টি সেকেন্ডের পার্থক্য থেকে একজনকে আরেকজনকে ব্যবধান করতে তাদের খাটতে হয়েছে বছরের পর বছর, এমনকি সারা জীবন। এই রিজর্থহীন পার্থক্যের জন্য। এবং আপনি খালি চোখে তাদের এই স্পিডে কিছু বুঝতেও পারবেন না। আপনি যদি লো স্পিডে দেখেন তারপর প্রায় সবাই সেইম। এখন আপনি যদি সেই স্প্রিন্টের সেন্টি সেকেন্ডের পার্থক্য আর আমাদের দেশের বর্তমানে চাকরির যেই ২৮ গুণ পার্থক্য হয়ে যাচ্ছে আমাদের বর্তমান ব্যবস্থার জন্য, বা যেটা আবার ফিরে আসছে, আপনার কি মনে হয়? এটাকে কি বৈষম্য মনে হয়? কত বড় বৈষম্য মনে হতে পারে এটা? সবচেয়ে আইরনিক্যাল ব্যাপার হচ্ছে এইটাকে জুড়ে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের সাথে। অথচ সেই মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্যের একেবারে প্রথম উদ্দেশ্য সাম্য, সমতা, ইকুয়ালিটি। কারো সাথে কারো ২৮-৩০ গুণ পার্থক্য ক্রিয়েট হবে তার জন্যে না।